আমাদের ফার্স্ট হচ্ছে সিলেবাসটাকে বুঝতে হবে। দেখ, একটা হচ্ছে দেখ সমকালীন বিশ্ব রাজনীতি, আর একটা হচ্ছে ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি। তারপর হচ্ছে দেখ উদাহরণ ব্যবহার করো। তো যখন কিছু উদাহরণ দিবি না, তোদের লেখাটার লেভেল এখান থেকে এখানে উঠে যাবে। ঘুম থেকে উঠবো পলিটিক্যাল সায়েন্স নিয়ে বসে পড়বো, ঘুমাতে যাবো পলিটিক্যাল সায়েন্স পড়বো, এইভাবে না। তাহলে কি করবি? অনেকে এটা বলিস, ম্যাম পড়েছি, আমি খুব পড়েছি, কিন্তু পরীক্ষার আগে না ম্যাম আমার কিছু মনে থাকছে না। কিন্তু এই কিছু ভুল করি বলি আমাদের মনে থাকে না। হ্যালো হ্যালো হ্যালো, সকলকে পিডাব্লিউ বাংলা আর্টস চ্যানেলে স্বাগত। কেমন আছিস আমার ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা? সব ভালো তো? একদম, ক্লাস 12 মানে তোদের 11 কমপ্লিট, এবার তোরা 12-এ উঠে পড়েছিস, তাই তো? তো 11-এ দুটো সেমিস্টার মোটামুটি ফার্স্ট এবং সেকেন্ড যা মনে হয় করে নিয়েছিস, বেশ গেল। হয়তো কেউ খুব ভালো রেজাল্ট করেছিস, কেউ হয়তো রেজাল্ট একটু কমে গেছে, নম্বরটা কমেছে। কিন্তু এবার তোদের ক্লাস 12 উচ্চ মাধ্যমিক অর্থাৎ বোর্ড একদম দরজায় কড়া নাড়ছে। তাহলে কি খুব ভালো করে ক্লাস 12টা পড়তে হবে। 12-এর নতুন সেমিস্টার থার্ড অ্যান্ড ফোর্থ একদম জমিয়ে দিতে হবে আমাদের, আর তার জন্যই তো রয়েছে আমরা। আজকে মূলত তোদের ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্সের কি করে সব থেকে হাই স্কোর করতে পারবি সেই স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আমি হাজির। তো ক্লাস 12-এ তোরা ভালো করে জানিস পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা কিন্তু খুবই স্ট্র্যাটেজিক্যাল ভিডিও। শুধু মুখস্থবিদ্যা এই সাবজেক্টটা কিন্তু হয় না। একটু হয়তো 11-এ তোদের একটু ভুল ধারণা ছিল যে একটু মুখস্থ করতে হচ্ছে, একদমই কিন্তু নয়। তোদের আমি এমন ট্রিক্স বলে দেবো না, জাস্ট দেখবি বিষয়টা কত ইজিলি হয়ে যাচ্ছে তোদের কাছে। আর 12-এ ভালো রেজাল্ট মানে দেখবি আস্তে আস্তে তোরা না ভালো কলেজে সুযোগ পাচ্ছিস, ভালো স্কলারশিপ পাবি। এছাড়া আমি যদি স্পেশালি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ক্ষেত্রে বলি, তোরা যারা 12-এর পর মনে করছিস যে আমি লয়ার হতে চাই, ল নিয়ে পড়বো, এই সাবজেক্টটা কিন্তু ঠিক এমনই একটি সাবজেক্ট যে তুই যদি ভালো করে পড়িস তুই কিন্তু লয়ের দিকে এগোবি। লও ছেড়ে দিলাম, সব থেকে বড় যদি সিভিল সার্ভিস এক্সাম বলি, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, এরকম এক্সামের জন্য কিন্তু এই পলিটিক্যাল সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট, আর তার ভিতটা তো আমি তৈরি করবো তোদের সাথে। তবে কি করে শুরু করা যাক দেখি। ক্লাস 12-এ পলিটিক্যাল সায়েন্সের হাইয়েস্ট ভিডিও। বেশ, আমাদের ফার্স্ট হচ্ছে সিলেবাসটাকে বুঝতে হবে। দেখ, তোদের আমি আগের দিন ব্রিজ কোর্সে বলেছিলাম, যেদিন তোরা সিলেবাসটা প্রথম বুঝে যাবি না, তোদের অর্ধেক কাজ ওখানেই শেষ। সিলেবাস বোঝা ভীষণই গুরুত্বপূর্ণ। এবার যদি বলিস কেন, দেখ সিলেবাসটা বুঝলে আমরা বুঝে যাব যে পরীক্ষায় এক একটা পার্ট থেকে কেমন কি কোয়েশ্চেন করছে। তোদের ক্লাস 12 অর্থাৎ দুটো সেমিস্টার থার্ড এবং ফোর্থ, তোরা এখন থার্ডে আছিস। তোরা প্রথমেই যদি সিলেবাসটার দিকে লক্ষ্য করিস, রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 12-এ দুটো পার্টে ভাগ করছে। কি কি দুটো পার্ট? একটা হচ্ছে দেখ সমকালীন বিশ্ব রাজনীতি, আর একটা হচ্ছে ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি। এই দুটো অংশ আমরা দুটো সেমিস্টার 12-এর ধরে পড়বো। বেশ, পড়বো, কিন্তু আমাদের তো জানতে হবে এই পড়ার মধ্য দিয়ে কোনখান থেকে কটা প্রশ্ন আসবে। যেমন ক্লাস 11 ডে তোরা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দিয়েছিস, আর একটা তোরা লং কোয়েশ্চেন আনসার লিখেছিস, সেরকমই ক্লাস 12 তোর থার্ড সেমিস্টারে এমসিকিউতে দিবি, যেটা তোরা ওএমআর সিটে ফিল আপ করবি, এবং যেটা তোরা ফোর্থ সেম সেটা তোরা রিটেনে লিখবি, তাই তো? তো সেই বোঝার জন্য সিলেবাসটা বোঝা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা তোদেরকে আজকেই করে ফেলতে হবে, আজকেই করতে হবে। কারণ এই যে মনে করি কাল করব, কাল মানেই তো হয়ে গেল, আর আমরা কিছু করছি না, তাই না? বেশ, নেক্সট কি আছে? সঠিকভাবে পড়ার কৌশল। আচ্ছা, ও ক্লাস 12 হয়ে গেছে, উঠে পড়েছি মানে বিশাল ব্যাপার, বই চটপট কিনে আনবো, বইয়ের পাতা উল্টাবো আর পড়া শুরু করে ফেলো, এরকম করলে কিন্তু হয় না। কারণ পড়ার জন্য কিছু স্ট্র্যাটেজি, কিছু কৌশল থাকে, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তো থাকছেই। প্রথম কি বলেছে দেখ, শুধু মুখস্থ করলে হবে না, বুঝে পড়তে হবে। তুই খুলে এখন বিশ্বায়নটা পুরো চট চট পড়েই যাচ্ছিস, তুই কিন্তু কিচ্ছু বুঝবি না। কারণ এইসব টপিকগুলো বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান এতটাই গতিশীল একটা বিষয়, জানিস তো, যে এর কোনো বাউন্ডারি মানে নেই, নির্দিষ্ট বাউন্ডারি নেই, যেখানে পড়তে গেলে তোকে মুখস্থর থেকেও বেশি বুঝতে হবে। বেশ, মুখস্থ না করে নিজের ভাষায় লেখার অভ্যাস করতে হবে। শুধু যে মুখস্থ করে গড়গড় করে লিখে দিবি, এতে কিন্তু বেশি নম্বর পাবি না। যখনই তুই মুখস্থ করে নিজের ভাষায় জিনিসটা লিখবি, তোর নম্বরটা কিন্তু তখনই বাকিদের তুলনায় একটু বেড়ে যায়। আর কি, রাষ্ট্রবিজ্ঞানীদের নাম ব্যবহার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পলিটিক্যাল সায়েন্স মানে যেখানে তুই রাষ্ট্রের কথা জানছিস, সেখানে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা রয়েছে, তাদের নাম তোরা তো একটু পড়তে হবে। ভুলে যাই, একটু লিখে লিখে পড়বো। আর তার ট্রিক্স
এদের রাষ্ট্রবিজ্ঞানের নাম মনে করার কিছু ট্রিক্স আছে, শুধু মুখস্থ বিদ্যা দিয়ে হয় না। সেই ট্রিক্সটা ক্লাসের জন্য তো আমি আছি, পুরো বলে দেবো, তোদের কোনো চাপেরই নেই। তারপর হচ্ছে দেখ, উদাহরণ ব্যবহার করো। যখন ভারতের বিদেশ নীতি তোরা পড়বি, তোরা তখন উদাহরণের ব্যবহার করবি। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট হাইকোর্টে রিসেন্ট হয়ে যাওয়া কিছু কেসের উদাহরণ দিবি যখন তোরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট পড়বি। তো যখন কিছু উদাহরণ দিবি না, তোদের লেখাটার লেভেল এখান থেকে এখানে উঠে যাবে, ভীষণ ভালো হয় লেখাটা। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বেশি গুরুত্ব দাও, এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখ, এটার সাথে আমি একদম যদি ফিরে যাই, তোদেরকে একটা জিনিস বললাম যে তোরা মূলত সিলেবাসটাকে আগে বুঝবি। দেখ, সিলেবাসটা বুঝলি না, ওখানেই দেখতে পাবি কোন কোন টপিকে কত নাম্বারের কোশ্চেন আসছে। তাহলে তোরা বুঝবি যে আমি এই টপিকটা যদি করি তাহলে আমি এটা থেকে আমি কতটাই কোশ্চেন পেতে পারি। যখনই গুরুত্বপূর্ণ জায়গাটা বুঝে গেলে টপিক, তখনই তোদের কাছে জিনিসটা অনেকটা সোজা হয়ে যাবে। এবার কি করে বুঝবি কোনটা কোনটা গুরুত্বপূর্ণ? তার জন্য রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করতে হবে। বিগত 10 বছরের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সব থেকে বড় কি জানিস? ওরা মূলত 60 থেকে 70% কোশ্চেন ওরা মূলত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে ব্যাক করে দেয়, মানে দিয়ে দেয়। এবার পুরো কি প্যাটার্ন তুলে দিয়ে দিচ্ছে হুবহু? হয়তো সব ক্ষেত্রে এমনটা হয় না, তো কি হয়? তো দেখ, অনেক সময় কনসেপ্ট, আমি যে তোদের বললাম মুখস্থ বিদ্যা করতে না, কি করতে? বুঝতে। ক্লাসে যখন তোরা পড়াটা বুঝবি বা নিজেরা পড়ে যখন বিষয়টি বুঝবি না, তখন দেখবি তোদের মাথায় জিনিসটা ঢুকে গেছে। তো তোরা এই কনসেপ্টটা কাজে লাগাবি, সেটা তোদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলেই তোরা পারবি। আর কি, মক টেস্ট দিতে হবে, শুধু পড়লে হবে না, মক টেস্ট অবশ্যই দরকার, দিতে হবে। সিলেবাস সম্পূর্ণ শেষ করবি। সিলেবাস শেষ না করে যদি পরীক্ষার হলে যাস, কোশ্চেন তো এমনিই তোরা অ্যাটেন্ড করতে পারবি না, তাই আগে সিলেবাসটা শেষ করতে হবে। এবং একটা স্পেশাল টিপস আমার যারা 3rd সেমিস্টারে রয়েছিস তাদের জন্য, তোদেরকে প্রত্যেক দিন চ্যাপ্টার পড়ার পর 10 থেকে 15টা করে এমসিকিউ সলভ করতে হবে। তার কারণ তোদের তো 3rd সেমিস্টারটা ওএমআর বেসিসে আছে, এমসিকিউ ফরম্যাট। তো তোরা যদি ওটা ভালো করে প্র্যাকটিস করিস না, তোদের হাতে স্পিড বাড়বে, তোরা কম ভুল করবি, এই সুযোগগুলো কিন্তু তোরা পেয়ে যাবি। তা আজ থেকেই শুরু কর। এর পরের স্টেপ কি? এর পরের স্টেপ হচ্ছে, দেখ, পলিটিক্যাল সায়েন্স পড়ার ফ্লো চার্ট। বই নিয়ে পড়লে কিন্তু পড়া ওভাবে হয় না, কিছু স্টেপ আছে, একটু একটু করে শুরু করব। একদিনে বেশি চাপ নিয়ে লাভ নেই, অল্প অল্প। তো কিভাবে শুরু করব? দেখ, প্রথমে আমাকে বুঝতে হবে সিলেবাস করে নিবি, যেটা আগে বলেছি। চ্যাপ্টার নির্বাচন, কি পড়বি? ধর, যারা 3rd সেমস দিবি, তারা ভাবলি যে আজকে আমি মূলত আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আন্তর্জাতিক সম্পর্কটা আমাদের ফার্স্ট ইউনিটে আছে, ওটা আমি পড়লাম। তো ভাগ, প্রথমে চ্যাপ্টারটা তোরা নির্বাচন করে ফেললি, বেশ। বা কেউ মনে করলি আমরা আজকে বিশ্বায়ন পড়বো, সেটা তোদের ওপর, তোরা কোন চ্যাপ্টার পড়তে চাস। পড়ে আগে বিষয়টা বুঝবি, কি বলেছে, এত বড় বড় কথা বলেছে, তো এর মূল বিষয় কি, এটা পড়লে আমি কেন জানবো, এটা আমার জানাটা দরকার। তো কিন্তু কেন জানবো, সব কিছুর একটা কারণ থাকবে। যখনই তুই সেই কারণটা খুঁজে পাবি না, তখন দেখবি সে পড়ে তুই যে একটা আনন্দ পাবি, সেই জিনিসটা তোরা কখনো ভুলবি না। বেশ, কিওয়ার্ড চিহ্নিত করবি, খুব ইম্পর্টেন্ট। একটা লেখার মধ্যে যখন তোরা কোনো কিওয়ার্ড দিবি না, লেখাটা এখান থেকে এইখানে উঠে যাবে। কিওয়ার্ড বলতে কি, ধর তোরা বিশ্বায়ন পড়ছিস, বিশ্বায়ন পড়তে গিয়ে তোরা কয়েকটা কিওয়ার্ড দিলি, যে হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি, মুক্ত বাজার মুক্ত বাজার অর্থনীতি। এছাড়া দেখ, রয়েছে হচ্ছে উদারীকরণ। উদারীকরণ, এই ধরনের টার্ম, কিওয়ার্ডস ওরা যদি তোদের লেখার মধ্যে যুক্ত করতে পারিস, সেই খাতাটা কিন্তু বাকি অন্যদের থেকে অনেকটা আলাদা হবে এবং তোদের নাম্বার এমনি অনেকটা বেড়ে যাবে। এরপর কি, নোট নিজের হাতে তৈরি করা। তোরা একটা বইয়ে অনেকগুলো লাইন পাচ্ছিস, অনেকগুলো পাতা জুড়ে একটা টপিক পাস, সবটা পড়লি, পড়ে এবার নিজের হাতে নোট তৈরি। দেখ, যারা ব্যাচে আছিস তাদের জন্য তো আমি আছি, প্রতিটা ক্লাসের শেষে তোরা তোদের নোটস পেয়ে যাবি। কিন্তু তোর যারা সেলফ স্টাডি করতে চাস, তারা কি করবি, তারা টপিকটা পড়বি, পড়ে তোরা একটা সুন্দর করে নোটস করবি। নোটস মানে 10 পাতার কিন্তু হয় না, নোটসটা হবে একদম 1 থেকে 2 পাতার মধ্যে। সেগুলো ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো তোরা পয়েন্ট ওয়াইজ সুন্দর করে লিখবি। আর কিভাবে লিখবি সেটাও আমি আলোচনা করে দিচ্ছি। অ্যান্সার রাইটিংয়ে
প্রথমে পয়েন্ট থাকবে, পয়েন্টের ওয়াইজ তোরা লিখবি। যেমন প্রথমে থাকবে ইন্ট্রো মানে একটা ভূমিকা, তারপরে থাকবে মূল বিষয় এবং সবশেষে উপসংহার। এইভাবে খাতাটা তোরা তৈরি করবি। আর তো বলেই দিয়েছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো সলভ করতেই হবে, 10 বছরের তো করতেই হবে তোদের। তারপরে বলেছে রিভিশন মিস্টেক অ্যানালিসিস। সেটা আবার কি জিনিস? ধর তুই পড়লি, একটা টপিক পড়লি যেটা হচ্ছে ভারতের বিচার বিভাগ, পড়া হয়ে গেছে। এবার তার কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা তোরা সলভ করলি বা তোরা মক টেস্ট দিয়ে দিবি। মক টেস্ট দেওয়ার পর তোদের কাজ কি, সেটাকে দেখতে হবে অ্যানালিসিস করে যে তোরা কতটা ঠিক করছিস বা কোন জায়গাটা তোদের ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে। তার মানে ওই পড়াটার ওই পোর্শনটায় আমার একটু খামতি রয়েছে, তাহলে ওই জায়গাটা আমাকে আবার পড়তে হবে। ওর এখানে একটু সেলফ স্টাডি করে একটু নোটস নিজেকে বানিয়ে নিতে হবে, তবে আমি বুঝতে পারবো আমার পড়াটা ঠিকঠাক হচ্ছে কিনা। এইভাবে যদি এগোতে পারিস, দেখবি একদম সেমিস্টার শেষে নম্বর একদম তোদের হাতের গোড়ায়। এরপর কি করবি? উত্তর লেখার কৌশল। একটা ভালো খাতায় উত্তর লেখাটা খুব দরকারি। দেখ, অনেক স্টুডেন্ট পরীক্ষা দেবে তোদের সাথে সাথে সেমিস্টারের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা, ঠিক আছে, প্রত্যেকেই তো লিখবে, কিন্তু কি করে কে পুরো নম্বরটা পায়, ফুল মার্কস কি করে পায়, তার তো কিছু স্ট্র্যাটেজি আছে। যে কেউ যা লিখলে কি ফুল মার্কসটা পায়? নিশ্চয়ই না। খাতা হবে সাজানো গোছানো, যে খাতা দেখে পরীক্ষকের মনে হবে একটু দুর্দান্ত, জাস্ট ফাটাফাটি। তো কি মনে হবে? দেখ, যখন ছোট প্রশ্নের উত্তর লিখবি তখন মনে হচ্ছে একদম দিয়ে দিয়েছে ঠান্ডা লড়াই কাকে বলে, আমি যা জানি ঠান্ডা লড়াই সম্পর্কে পুরো ঝরঝর করে লিখে যাচ্ছি, তাহলে কিন্তু আমি বেশি নম্বর পাবো না। 2 থেকে 3 নম্বর লাইন অবধি মানে উত্তর লিখবি, এনাফ, ঠিক আছে। এবার যখন একটা বড় প্রশ্ন দিয়ে দিয়েছে 6 নম্বরের প্রশ্ন তোদের, তখন কি করবি? প্রথমে একটা সুন্দর দেখে ভূমিকা লিখবি, তার মূল অংশ লিখবি এবং সবশেষে একটা উপসংজ্ঞা দিবি। লেখাটা দেখবি বাকি একজন তোর পাশেই লিখেছে থরলি, আর তুই লিখবি এরকম পয়েন্ট করে করে। পরীক্ষকের খাতার মানে পরীক্ষকের যে নম্বরটা দেবে না, তোর খাতাটাকে ভাববি যে এই ছেলেটি বা এই মেয়েটির খাতা দুর্দান্ত। এরপর দিতে শিরোনাম ব্যবহার, কোনো কিছু শিরোনাম খুব দরকার, এটা দিবি। পয়েন্ট আকারে লিখবি, ওই বললাম না গল্পের ছলে লিখবি না, সব তুই জানিস, হয়তো তুইও যেটা জানিস তোর বন্ধু কিন্তু সেটাই জানছে, কিন্তু তোর বন্ধুটা তো পয়েন্ট করছে না, থরলিও গল্পের ছলে লিখে যাচ্ছে, কিন্তু ওইভাবে কিন্তু নম্বর সে বেশি পাবে না। সেখানে তোমরা কিন্তু যারা এই পয়েন্ট করে করে লিখছো তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। প্রয়োজন হলে উদাহরণ দাও। তোদের তো আমি বললামই, উদাহরণ তো কোনো জিনিসকে আরো বেশি আকৃষ্ট করে তোলে আমাদের কাছে। তারপর বলেছে ফ্লোচার্ট বা ডায়াগ্রাম। একদম, অনেকে মনে করে যে আর্টসের সাবজেক্টে কি ফ্লোচার্ট কি ডায়াগ্রাম, ভুল ধারণা। যে কোনো সাবজেক্টে ফ্লোচার্ট ডায়াগ্রাম করা যায়। তোরা যখন করবি এই জিনিসগুলো একটু মাথায় রাখবি, বিশেষ করে বিদেশ নীতি নিয়ে যখন করবি তোরা চেষ্টা করবি একটু ভারতের ম্যাপের সাথে অন্য দেশের ম্যাপের একটু কানেকশন এটা করে দেওয়ার। তাছাড়া যখন তোরা হয়তো ধর হাইকোর্ট পড়ছিস, ভারতবর্ষের ম্যাপের মধ্যে দেখিয়ে দিচ্ছিস কোন কোন রাজ্যে হাইকোর্ট রয়েছে, এই এক্সট্রা জিনিসগুলো যদি তোরা করতে পারিস তো ভীষণই ভালো হবে খাতা। এরপর তোরা কি করবি, কি কি মাথায় রাখতে হবে? আমাদের অনেক কিছু মাথায় রাখতে হবে, গেলাম পরীক্ষা দিলাম ওরকম না, কি কি মাথায় রাখবি? নীল এবং কালো কালির পেন ব্যবহার করবি। পরীক্ষা হলে খুব টেনশন হয় জানি, আমাদেরও হয়েছে তোদেরও হয়, তখন দুটো কালির পেন ইউজ করবি, একটা ব্লু একটা ব্ল্যাক। কি করবি? প্রশ্নে দাগ নম্বর সঠিকভাবে লিখবি। একের দাগের প্রশ্ন একের দাগেই লিখবি, কিন্তু একের দাগে যদি এক দাগের জায়গায় তুই 2 এর দাগে লিখে আসিস তুই কিন্তু নম্বর পাবি না। আর বিভাগ, যদি বিভাগ ক বিভাগ খ বিভাগ গ থাকে সেটাও কিন্তু তুই মেনশন করবি, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এরপর বানান সঠিক লিখবে। যদি বানান ভুল লেখে তাহলে কি আর লেখাটা ভালো লাগে? ক্লাস 12 মানে তো একদম বড় হয়ে গেছিস, এখন কি আর বানান ভুল মানা যায়? আর্টিকেলের ব্যবহার, যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট তাদের রাষ্ট্রবিজ্ঞানীদের নাম, সংবিধানের ধারা বা আর্টিকেলের নাম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোদের রাষ্ট্রপতি সম্পর্কে লিখতে দিয়েছে, রাষ্ট্রপতির অপসারণ নির্বাচন তোরা লিখছিস, তোরা যদি একটু আর্টিকেলসগুলো উল্লেখ করে দিস তোদের লেখায় তো একদম চান লেগে যাবে, একদম দারুণ হবে বিষয়টা। তারপর কি সাম্প্রতিক উদাহরণ দেওয়ার চেষ্টা করবি, আর খাতায় কাটাকুটিটা একটু অ্যাভয়েড করবি, খাতা ক্লিন করবি। এবার শোন, হয়তো পরীক্ষায় কোশ্চেন পেপারটা পেয়েছিস, একের দাগে 4-এর প্রশ্নটা তুই দেখছিস হয়তো মনে পড়ছে না, হতেই পারে ভুলে যাচ্ছিস, সেই প্রশ্নটা নিয়ে বসে সময় নষ্ট করবি না। কি করবি? ওই প্রশ্নটা প্রথমে ভুল লেখার থেকে বা প্রথমে মনে পড়ছে না সেটা নিয়ে ভাবার থেকে ওটাকে পিছনে সরিয়ে দিবি। সব পরীক্ষায় ভালো ভালো উত্তর লিখে ফেললি, প্রশ্নগুলো অ্যাটেন্ড করে নিলে, এবার ওই প্রশ্নটা নিয়ে যা, ওই প্রশ্নটা এবার অ্যাটেন্ড কর তুই। এমন হতে পারে তো প্রথমে যদি একটু ভুল প্রশ্ন নিয়ে বা যেটা জানছিস না সেই প্রশ্নটা নিয়ে তোরা অনেকটা সময় কাটাস না, তোদের মধ্যে
আত্মবিশ্বাসটা অনেকটা কমে যাবে। আর যার ফলে যে সমস্যাটা কোথায় বলতো? তোদের নাম্বারটা হয়তো কমে যেতে পারে। তো নিজেকে কখনো দমতে দিবি না, একদম লড়তে হবে জমিয়ে। এরপর কি করে তোরা দৈনন্দিন জীবন বা দৈনিক পড়াশোনাটা করবি? ডেইলি রুটিন কি হবে? ঘুম থেকে উঠবো, পলিটিক্যাল সায়েন্স নিয়ে বসে পড়বো, ঘুমাতে যাবো, পলিটিক্যাল সায়েন্স পড়বো, এইভাবে নয়। তাহলে কি করবি? দেখ, প্রত্যেক দিন ২ থেকে ৩ ঘন্টা তোরা পড়বি পলিটিক্যাল সায়েন্স। আর কি রাতে নতুন টপিক যদি পড়তে ভালো লাগছে না, প্রিভিয়াস ইয়ার সলভ করবি, বা প্রিভিয়াস ইয়ার্সও যদি ভালো না লাগে সেই টপিক রিলেটেড দেখবি বইয়ের পেছনে কিছু কোয়েশ্চেন আনসার থাকে, সেগুলো সলভ করবি। মূলত চেষ্টা করবি সকাল বা দুপুরের দিকে সাবজেক্টটা পড়ে নেওয়া, আর রাতের দিকে এই কাজগুলো কর। এরপর কি করবি? রিভিশন স্ট্র্যাটেজি ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু আমরা অনেকে পড়ি। অনেকে এটা বলিস, ম্যাম পড়েছি, আমি খুব পড়েছি, কিন্তু পরীক্ষার আগে না ম্যাম আমার কিছু মনে থাকছে না। কিন্তু এই কিছু ভুল করি বলেই আমাদের মনে থাকে না। তার কি স্ট্র্যাটেজি? দেখ, দিনের শেষে একবার রিভিশন। তোরা একটা নতুন টপিক একদিন পড়লি, রাত্রিবেলা সেই টপিকটি একবার ঘুমাতে যাওয়ার আগে জাস্ট চোখ বুলিয়ে নিলি, কি পড়েছিস, যতটুকু পড়েছিস জাস্ট চোখটা বুলিয়ে নিলি, তোদের একটা মাথার মধ্যে জিনিসটা ঢুকে গেল। পরের দিনও তাই অন্য টপিক পড়বি, রাত্রিবেলা আবার একটু উলট পালট করে একটু রিভিশন, জাস্ট চোখ বোলানো, কোনো হেডেক না, কিচ্ছু না। এইভাবে যদি তোরা প্রত্যেক দিন নতুন টপিক সকালে পড়ছিস এবং রাত্রিবেলা জাস্ট চোখ বুলিয়ে রেখে দিচ্ছিস, এটা করলে তোরা সেই পড়া কোনো দিনও ভুলবি না, মানে একদম মাথায় পুরো গেঁথে যাবে। তারপর কি, শনিবার এবং রবিবার নতুন বিষয় না পড়ে সারা সপ্তাহ যেটা পড়েছিস সেটা রিভিশন করবি, এবং প্রিভিয়াস ইয়ার সেটা কিন্তু সলভ করবি। দেখ, আমরা সপ্তাহে ৭ দিনের মধ্যে আমি রাষ্ট্রবিজ্ঞান তোদেরকে বলবো ৫ দিন রাখ। কারণ ৩ দিন রাখবি একদম নতুন টপিক চুজ করবি। সেই টপিকটা ২ থেকে ৩ ঘন্টা দিবি, ভালো করে পড়লি, এবং শনি এবং রবি এই ২ দিন এক্সট্রা কোনো চাপ নিবি না। যা পড়েছিস উইকলি সেটা ভালো করে তোরা পড়বি, পড়া হয়ে গেল। প্রিভিয়াস ইয়ার দিবি, করবি। কোয়েশ্চেন অ্যান্সার সলভ করার পর তোরা করবি মক টেস্ট, এবং আফটার মক টেস্ট কি, মক টেস্টের পর তোরা কিন্তু অ্যানালিসিস করবি যে তোদের ভুলটা কোথায় দাঁড়াচ্ছে, কোন জায়গায় ঘাটতি হচ্ছে, আমাকে একটু বেশি করে সেখানটা পড়তে হবে, এই জায়গাটা একটু করতে হবে তোদের। এরপর কি, সাধারণ কিছু ভুল এগুলো কিন্তু একদমই করা চলবে না, যেগুলো তোরা কমনলি করিস। প্রথম, মুখস্থ করে যাওয়া। বলেই দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান কিন্তু শুধু মুখস্থের ওপর চলে না, তোদেরকে একদম শুরুতে বলেছি, আজও বলছি। এলোমেলোভাবে উত্তর লেখা, মন চাইছে একটা প্রশ্ন যেমন তেমন লিখে ফেলছিস, এটা করা যাবে না, একদমই যাবে না। শেষ মুহূর্তে পড়া শুরু কর, আজ থেকে পড়া শুরু কর না, আজকে সিলেবাসটা বুঝ, কালকে প্রথম টপিকটা দেখ, এইভাবে শুরু কর না। একদম লাস্ট মোমেন্টে আসলাম, পরীক্ষা ২ দিন আগে, ওফ কিচ্ছু পড়িনি, একদম সব পড়তে শুরু করছিস, সব ভুলে যাবি, যেটুকুনি পড়েছিস যা পড়েছিস সব ভুলে যাবি, এত প্রেশার নিবি না। আরেকটা বড় জিনিস যেটা তোরা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে প্রচুর করিস, ভুল সংবিধানের ধারা, এটা করা যাবে না। তোদেরকে যেমন বলেছি, খাতায় যখন তোরা রাষ্ট্রবিজ্ঞানে সংবিধানের ধারাটা লিখছিস না, বা আর্টিকেলস লিখিস, খাতাটা একদম সবার থেকে আলাদা লাগবে। কিন্তু উফ, ম্যাম তো লিখতে বলেছিল মনে আছে, কিন্তু আমার আর্টিকেলটাই তো মনে পড়ছে না, কি করব? একদম ভুল ভাল আমি ধারা লিখে দিয়ে চলে এসেছি, কি হবে তখন? তখন কিন্তু পরীক্ষকের কাছে একটা খারাপ যাবে, ভাবনা যাবে যে এ তো ভুল লিখেছে, তাই যদি মনে না পড়ে স্কিপ করেছে, কিন্তু ভুল লিখবি না। রাষ্ট্রবিজ্ঞানী নামও একদম ভুল করবি না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মানে তোরা ছাত্রছাত্রী হয়ে এসব কিন্তু একদমই মানায় না। অতিরিক্ত লিখলে অতিরিক্ত নম্বর পাবি, এটা খুব বাজে কনসেপ্ট। ওফ, আমাকে দিয়েছে, আমি একদম ৪ পাতা ৬ পাতা ৭ পাতা শুধু লিখেই যাবো, এত লিখবো, বেশি নম্বর পাবি না। অতিরিক্ত লিখলে অতিরিক্ত নম্বর কখনো পাওয়া যায় না। ক্লিয়ার এবং পয়েন্ট ওয়াইজ যখনই লিখবি তখনই কিন্তু তোদের নাম্বার চট করে বেড়ে যাবে। এমসিকিউ মুখস্থ দিয়ে সবসময় হয় না, তার জন্যই বলেছি কনসেপচুয়াল, তোদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্টটা ক্লিয়ারের জন্য তো ক্লাসে আমি আছি, তোদেরকে এত সুন্দর করে কনসেপ্টগুলো আমি প্রত্যেকটা টপিকের ক্লিয়ার করবো না, যে তোরা কখনো সেই টপিকগুলো ভুলবিই না, আর তোদের মুখস্থ করতেই হবে না, তোরা এমনিই পেরে যাবি। এরপর কি করবি, কিছু বিশেষ টিপস দেবো তোদের, যেটা করলে তো খুবই ভালো হয়, তোরা করিস আমি চাইবো। কিওয়ার্ডসের ব্যবহার বেশি করবি, যে কোনো লেখাতে তোদের বলেছিলাম নোটস বানিয়ে নিবি, নোটসের মধ্যে কি করবি, গতানুগতিক লাইন বইতেও পাবি, ওসব করতে যাবি না, কিওয়ার্ডস দিয়ে নোটসগুলো রেডি করবি, খুব ভালোভাবে লেখার একদম মান ওপরে উঠে যাবে, জাস্ট দারুণ। ফ্লো চার্ট ডায়াগ্রামে ইউজ করবি,
পড়া ও লেখা পাশাপাশি করতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তোরা আজ বই খুলছিস পড়ছিস, বই খুলছিস পড়ছিস, পরীক্ষা চলে এসছে। আমি আজকে ভীষণ ভালো পড়েছি, আমি একদম সেমিস্টার দুটো জুড়ে আমি প্রচুর পড়েছি। মা, আমি টাইমে লিখতেই পারছি না। হবে হবে না, পড়ার সাথে সাথে কিন্তু লেখাটাও দরকার। তোরা পড়বি এবং লিখবি, তাহলে দেখবি তোদের অনেকটা ভালো হচ্ছে। মনে রাখবে অবশ্যই, রাইটিং প্র্যাকটিস ইজ ইকুয়াল টু এক্সট্রা মার্কস। ছোট থেকেই ভালো করে শুনেছি, হাতের লেখা ভালো হলে এক্সট্রা নম্বর পাওয়া যায়। ব্যাস, তোদের জন্য আজকে আমার এতটুকুই থাকছে। তোদের কাছে এইটাই বলা, তোদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোরা লাইক করবি, কমেন্ট করবি, এবং সবথেকে বড় কথা, এরকম স্ট্র্যাটেজি ভিডিও যদি তোরা আরও চাস কমেন্টে অবশ্যই জানাস কিন্তু।